গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9 এর অঙ্ক বিষয়ে মডেল অ্যাক্টিভিটি টাস্ক করব আমরা অক্টোবর মাসে। দেখে নেই আমরা একের দাগে কি অঙ্কগুলো রয়েছে। একের এক নাম্বারে রয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে 100:100:101। তাহলে কি আছে? ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত? 100:101। এবার বলা হয়েছে আমাদের শতকরা লাভ কত। শতকরা লাভ ধরে নিই এটা হলো আমাদের ক্রয় মূল্য, ঠিক আছে, আর বিক্রয় মূল্য হলো কত? 101 টাকা। তাহলে লাভের ফর্মুলা কি? শতকরা লাভ কিভাবে বের করতে পারি? লাভ মানে হলো নিচে ক্রয় মূল্য আর উপরে কি? উপরে হলো লাভ। লাভ কি করে পাবো? লাভ পাবো হলো আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যকে মাইনাস করে। আর কি, যেহেতু আমাদের শতকরা বের করতে বলেছে শতকরা লাভ, তাহলে ইনটু 100। অনুপাত থেকে যদিও এইভাবে ধরা যায় না, তোমাদের এক্স ধরে নিয়ে করতে হবে। আমি যেহেতু এটা শর্ট কোশ্চেন তাহলে কি তোমাদের ইজি করে করানোর জন্য এভাবে দেখাচ্ছি। আর এই উত্তরগুলো মানে করার টেকনিক গুলো তোমাদেরকে দেখাতে হবে না, তোমরা জাস্ট অ্যানসার গুলো লিখে দিলেই হবে। তাহলে 101 থেকে 100 বাদ দিলে হয় 1 ইনটু 100। তাহলে কি হবে? এই 100 কেটে যাবে, থাকবে কত? 1। এবার দেখো তোমাদের এখানে কি বলেছে? শতকরা লাভ। শতকরা কথাটা রয়েছে, তাহলে শতকরা লাভ যেহেতু রয়েছে, শতকরা কথাটা রয়েছে, তার মানে কি শতকরা কত? 1 টাকা। মানে কি 100 টাকায় 1 টাকা, 100 টাকায় 1 টাকা। এটা হলো তোমাদের শতকরা লাভ। যেহেতু আমাদের কি ক্রয় মূল্যকে কি ছিল? 100 ছিল, তাহলে 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে? 1 টাকা। তোমাদের বি নাম্বার ও সি নাম্বারে রয়েছে, দেখো বি নাম্বারে রয়েছে 1% আর সি নাম্বারে রয়েছে 1। যেহেতু এখানে শতকরা কথাটা উল্লেখ আছে, তাই তোমরা 1% দিবে না, দিবে হলো 1। তার মানে হবে সি। তাহলে কত হবে? 1। তাই তো? কি হবে উত্তর? সি নাম্বার অপশন। তো আমাদের এখানে একের এক নাম্বারটা হয়ে গেল। এরপরে আমরা 2 নাম্বারটা দেখে নেব। একের 2 নাম্বারে কি বলা রয়েছে। একের 2 নাম্বারে রয়েছে একটা ত্রিভুজ বিসিডি। এই ত্রিভুজের সি কোণটা, কোণ বিসিডি হলো 90 ডিগ্রি। এরকম একটা ত্রিভুজ এঁকে নেই। এটা কি নাম দেওয়া আছে? ত্রিভুজটার নাম দেওয়া রয়েছে বিসিডি। আর বলা রয়েছে হলো কি সি কোণটা মানে 90 ডিগ্রি, তাহলে এই কোণের মান হলো 90 ডিগ্রি, ঠিক আছে। এবং কি বলা রয়েছে? বিডি, এই যে বিডি, এই বি থেকে ডি, বিডি বাহু, বিডি হলো 20 সেমি। এই টোটাল বাহুটার দৈর্ঘ্য কত? 20 সেমি। আর কি বলা রয়েছে? বিডি বাহুর মধ্যবিন্দু হলো পি। বিডি বাহুর মধ্যবিন্দু হলো কত? পি। তাহলে এই জায়গাটা হলো পি। মোটামুটি করে আমি দেখিয়ে দিলাম। এবার বলেছে সিপি এর দৈর্ঘ্য কত? সি থেকে পি, তার মানে এখান থেকে এতটুকু। এই সিপি এর দৈর্ঘ্য কত? তোমাদের একটি প্রয়োগ আছে, সেই প্রয়োগ অনুযায়ী আমরা এটা বলতে পারি এই সিপি এর দৈর্ঘ্য হবে এই যে বিডি বাহু মানে অতিভুজের অর্ধেক। অতিভুজের কত? অর্ধেক। তাহলে কি হবে? 20/2 = 10। তাহলে তোমাদের 10 কত নাম্বার অপশনে রয়েছে? বি নাম্বারে 10 সেমি। কত হবে? 10 সেমি। কত নাম্বার অপশন? তোমাদের এটা অপশন নাম্বার হলো বি। এরপর আমরা একের 3 নাম্বার অঙ্কটিকে দেখে নেব। একের 3 নাম্বার অঙ্ক কি বলা রয়েছে সেটিকে দেখে আমরা সলভ করে নেব। 3 নম্বরে রয়েছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার গতিবেগ কত? আচ্ছা, ঘড়ি মানে কি? একটা গোল রাউন্ড এরকম একটা চিত্র আমাদের মাথায় চলে আসে, ঠিক আছে। এটা একটা বৃত্ত। আর কি বলেছে? ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা। প্রথমে কোন কাঁটার কথা বলেছে? মিনিটের কাঁটা। মিনিটের কাঁটা একবার কি করে যদি এখান থেকে ঘোরা শুরু করে, এখানে এসে ঘুরতে কত সময় লাগে? 1 ঘন্টা সময় লাগে। কত ঘন্টা সময় লাগে? মিনিটের কাঁটার লাগে 1 ঘন্টা। 1 ঘন্টায় কতটুকু যায়? 1 ঘন্টায় মিনিটের কাঁটা যায় হলো একটা বৃত্তের পরিধি মানে 2πr। তাহলে মিনিটের কাঁটা কি করে? মিনিটের কাঁটা কি করে? 1 ঘন্টায় কতটুকু যায়? মিনিটের কাঁটা 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় একটা বৃত্তের পরিধি মানে কত? 2πr। এই আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ। এই আর হলো কি? এই আরটাকে ধরলাম হলো আমরা বৃত্তের
ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ হলো। আচ্ছা, আর কি বলা রয়েছে? আর হচ্ছে হলো ঘন্টার কাটা। এবার এটা হলো মিনিটের কাটা, এটা মিনিটের কাটা। আর ঘন্টার কাটা যদি হয়, সেটা যদি কি করে, একবার এখান থেকে যাত্রা শুরু করে যদি পুরো এক পাক এখানে যদি আসতে হয়, একবার যদি প্রদক্ষিণ করতে হয়, তাহলে তার কতক্ষণ সময় লাগে? 12 ঘন্টায়। 12 ঘন্টায় এখান থেকে যাত্রা শুরু করলে 12 ঘন্টা পরে কি এখানে আসবে, তাহলে 12 ঘন্টায় কতটুকু যায়? 12 ঘন্টায় যাবে হলো 2 পাই আর। তাহলে ঘন্টার কাটা, ঘন্টার কাটা কি করবে? ঘন্টার কাটা কি করবে? 12 ঘন্টায়, 12 ঘন্টায় যায় 2 পাই আর। এই আর মানে তো বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেল। এবার হচ্ছে হলো এটা দেখো, এটা 12 ঘন্টায় আর মিনিটের কাটা 1 ঘন্টায়। তাহলে এইটাকে আমরা ঘন্টার কাটাটাকে 1 ঘন্টায় কতটুকু যাবে? নিশ্চয়ই কম যাবে। তাহলে কি হবে? উপরে থাকবে হলো 2 পাই আর, নিচে থাকবে হলো 12। তাহলে ঘন্টার কাটা 1 ঘন্টায় যাবে এতটা দূরত্ব, এতটা ঘুরবে। এবার হচ্ছে হলো মিনিটের কাটা 1 ঘন্টায় এতটুকু যাবে। এবার হচ্ছে হলো কি? গতিবেগ, গতিবেগের অনুপাত বের করতে বলছে। গতিবেগের অনুপাত মানে কি? এই 1 ঘন্টায় কতটুকু যাচ্ছে? 1 ঘন্টায় এটা যাচ্ছে এতটুকু আর এটা যাচ্ছে এতটুকু। এবার প্রথমে কার বের করতে বলেছে? মিনিটের কাটার সাথে ঘন্টার কাটা। তাহলে মিনিটের কাটা কত? 2 পাই আর। অনুপাত বের করতে বলেছে is 2। আর ঘন্টার কাটা কতটুকু? 1 ঘন্টায় কতটুকু যাবে হলো 2 পাই আর বাই 12। দেখো এখান থেকে 2 পাই আর 2 পাই আর কাটা গেল। তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো 1 is to কত? 1/12। এটা মানে কি? এটা ক্যালকুলেশনটা আমি সাইডে দেখাচ্ছি। এটা হলো 1। এই রেশিও উল্টো করে দিলে পরে কি হবে? রেশিওটা কি? ভাগ। রেশিও মানে ভাগ, ভাগের উল্টো কি? গুণ। গুণ করলে পরের রাশিটা কি হবে? এই রাশিটা উল্টে যাবে, 12/1। তাহলে কত থাকলো? তাহলে 12 × 1, 12, নিচে 1 ইকুয়ালস টু কত হবে? 12:1। তাহলে হচ্ছে হলো ঘড়িটির মিনিটের কাটা ও ঘন্টার কাটার গতিবেগের অনুপাত হবে হলো কত? 12:1। তাহলে তোমাদের এটা কত নাম্বার অপশন পাবে? এটা তোমরা হলো ডি নাম্বার অপশন পাবে। ডি নাম্বার রয়েছে 12:1। তাহলে আমরা লিখে দেব 1-এর 3 নাম্বার হবে হলো 12:1। 12:1। এটা কত নাম্বার? ডি। ডি নাম্বার অপশনটা তোমাদের ফলো করতে হবে। এরপরে আমরা হলো 1-এর 4 নাম্বারটাকে দেখে নেব। 1-এর 4 নাম্বারে কি বলা রয়েছে সেটাকে আমরা সলভ করব। দেখো 1-এর 4 নম্বরে বলা রয়েছে একটি পরিসংখ্যা বিভাজন তালিকা। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু। একটি শ্রেণীর মধ্যবিন্দু কত আছে? মধ্যবিন্দু দেওয়া রয়েছে হলো 77 এবং বলা রয়েছে হলো প্রতিটি শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য। আর শ্রেণী দৈর্ঘ্য কত দেওয়া রয়েছে? শ্রেণী দৈর্ঘ্য দেওয়া রয়েছে হলো 10। এবার বলেছে শ্রেণীটির নিম্ন সীমা কত? শ্রেণীটির নিম্ন সীমা, এই শ্রেণীটির যখন নিম্ন সীমা বের করব তখন আমাদের মনে রাখতে হবে এটা হলো মধ্যবিন্দু। ঠিক আছে? নিম্ন সীমা মানে হলো শ্রেণী দৈর্ঘ্যের অর্ধেক করে যা আসবে সেটাকে কি করব আমরা? মধ্যবিন্দু থেকে কমিয়ে দেব। মধ্যবিন্দু কত? 77, তার থেকে কমিয়ে দেব 5। তাহলে কত হবে? এখানে হয়ে যাবে 72। যদি আমাদের উচ্চ সীমা বের করতে হতো তাহলে কি করতাম? এই 77 এর সাথে +5 করে দিতাম। তাহলে কত হতো? কত হবে? 7 5 12 2, তাহলে 82 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যেহেতু নিম্ন সীমা বের করতে বলেছে, তাই আমাদের অপশন কত হবে? অপশন হয়ে যাবে সি, মানে 72। 72 হবে, এটা হবে তোমাদের সি নাম্বার অপশন। তাহলে 1-এর যে 4টি অঙ্ক ছিল শর্ট কোশ্চেন এমসিকিউ টাইপ, সেই প্রশ্নগুলো আমরা কি সলভ করে নিলাম। এরপরে আমরা 2-এর যে সত্য মিথ্যাগুলো রয়েছে সেগুলোর দিকে এগিয়ে যাব। 2-এর 1 নাম্বার। 2-এর 1 নাম্বারে কি বলা রয়েছে? বলা রয়েছে একটি বৃত্তের পরিধি ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান। কথাটা মনোযোগ দিয়ে শুনবে। কে কে সমান? বলেছে বৃত্তের পরিধি। একটা বৃত্তের পরিধির সূত্র কি? 2 পাই আর। এই আরটা হলো কি? ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ এখানে কত? ব্যাসার্ধ এখানে আমি ধরলাম হলো
আর হলো। আর কি বলেছে, কে সমান বৃত্তের এই পরিধির সঙ্গে রয়েছে বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা, পরিসীমা মানে কি 4 ইন্টু বাহু। 4 ইন্টু বাহু, মনে করো বাহুকে ধরলাম আমি এ একক, ঠিক আছে। তাহলে হচ্ছে হলো বাহু, বর্গক্ষেত্রের বাহু বা বাহুর দৈর্ঘ্য কত, এ একক হলো। তাহলে আমাদের কি বের করতে বলেছে, আমাদের বলেছে বৃত্তের ব্যাসার্ধ ও বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত কত হবে। তাহলে আমরা এখানে একটা কাজ করব, কি করব দেখো, কাটাকাটি করব। 2 দিয়ে 4 কে কাটাকাটি করা যায়, কত হবে, 2 থাকবে। আমরা কি করতে পারি, তাহলে এখানে থাকবে হলো পাই আর, আর এখানে কি থাকে, এখানে থাকে 2a। আমাদের কি বের করতে বলছে, কার অনুপাত, কার সাথে কার অনুপাত বলছে, বর্গক্ষেত্রের বৃত্তের ব্যাসার্ধ আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি দেখো, আমাদের ব্যাসার্ধ আর হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের অনুপাত। আমি ব্যাসার্ধটাকে উপরে লিখলাম, প্রথমে ব্যাসার্ধর কথা বলেছে তাই প্রথমে ব্যাসার্ধটাকে লিখলাম, আর হচ্ছে বাহুর দৈর্ঘ্যটাকে আমি নিচে নিয়ে আসলাম। এবার দেখো কোনাকুনি গুণ করে আমাদের কি আনতে হবে, এই যে পাই আর আছে না, আমি যদি এখানে পাই বসিয়ে দেই তাহলে কি হবে, কোনাকুনি বজ্র গুণন করলে হবে পাই আর, যেটা এখানে মিলে গেল। আর কি আছে, এখানেও যদি বসিয়ে দিই তাহলে কত হলো 2a, এখানেও তাই আছে। তাহলে আমাদের কি, আমরা পেয়ে গেলাম হলো, এটা হলো পাই আর মানে হলো ব্যাসার্ধ ইজ টু কি, বাহুর দৈর্ঘ্য। তাহলে কত পাবো, 2:পাই। আমাদের কি তা রয়েছে, এখানে আমাদের দেওয়া আছে π/2, তাহলে এটা ভুল দেওয়া আছে, তাহলে সঠিক উত্তর হবে এটা। তাহলে এটা কি হবে আমাদের ফলস, তাহলে আমাদের এটা কি হয়ে যাবে ফলস। তাহলে 2 এর 1 নাম্বার আমাদের উত্তরটা কি হয়েছে, এখানে যে তথ্যটি দেওয়া আছে সেটি ভুল, তাহলে সঠিক তথ্যটি কি হবে 2:পাই। তাহলে এখানে আমাদের 2 এর 1 নাম্বারটি হয়ে গেল। এরপরে 2 এর 2 নাম্বারটি আমরা সলভ করব। 2 এর 2 নাম্বারটি কি বলা রয়েছে, 10% ছাড় দিয়ে বিক্রি করায় একটি বইয়ের বিক্রয় মূল্য হয় 900। তার মানে 10% ছাড় দেওয়ার পরে কোন একটা বইয়ের বিক্রয় মূল্য হয় হলো 900, আর বইটার ধার্য মূল্য দেওয়া আছে 1000 টাকা। আমরা জানি কোনো কিছু যদি ছাড় দেওয়া হয়, সেই ছাড়টা হয় কার উপর, ধার্য মূল্যের উপর। এটা মনে রাখার বিষয় যে এই ছাড় কখনো ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর হয় না, অবশ্যই ছাড় কার উপরে হয়, ধার্য মূল্যের উপর। আচ্ছা, আমাদের ধার্য মূল্য কত দেওয়া ছিল, 1000 টাকা দেওয়া ছিল। আর কি দেওয়া ছিল, ছাড় কত টাকা দিয়ে দেওয়া ছিল, ছাড় কোনো টাকার কথা বলেনি, ছাড় বলেছে 10% ছাড়। 10% মানে কি 10/100। তাহলে কতটুকু ছাড় দিল, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম, এখান থেকে একটা শূন্য কেটে দিলাম। তাহলে কত টাকা ছাড় দিয়েছে, ছাড় দিয়েছে হচ্ছে 100 টাকা ছাড়, 100 ছাড় বা 100 টাকা ছাড় হয়ে গেল। আমাদের কি ছিল, আমাদের জিনিসটির ধার্য মূল্য ছিল 1000 টাকা, আর আমরা ছাড় পেলাম কত টাকা, 100 টাকা। তাহলে ধার্য মূল্য থেকে যদি ছাড়ের পরিমাণটাকে বাদ দেই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্য কি দেওয়া ছিল, 900 টাকা। তাহলে এই হিসাবে তথ্য অনুযায়ী কি এটা সত্য দেওয়া রয়েছে, তার মানে এটা কি ট্রু। তাহলে আমাদের 2 এর 2 নাম্বার দাগের প্রশ্নটিও আমরা সলভ করে নিলাম। আমরা এবার 2 এর 3 নাম্বার দাগে যে প্রশ্নটি রয়েছে সেটিকে সলভ করে নেব। খুব সহজ পদ্ধতির মধ্য দিয়ে আমরা এই প্রশ্ন উত্তরগুলো সলভ করব। 2 এর 3 নম্বরে কি বলা রয়েছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা ট্রাপিজিয়ামটা এঁকে নিই। ট্রাপিজিয়ামের চেহারাটা মোটামুটি চিত্রটা এরকম হয়ে থাকে। আর কি রকম, ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে যে এক জোড়া বিপরীত বাহু কি হয়, সমান্তরাল হয়। এবং এই বাহুটা আর এই বাহুটাকে আমরা কি বলবো, তির্যক বাহু। কোন বাহুটা, এই যে এইদিকে যে এই বাহুটা আর এদিকে যে এই বাহুটা, এটাকে আমরা বলবো তির্যক বাহু। এবং আর কি বলা রয়েছে, আর এখানে বলা রয়েছে তির্যক বাহু দুটির মধ্যবিন্দু। তাহলে এই বাহুটির মধ্যবিন্দু মোটামুটি এই জায়গাটা, আর এই বাহুটার মধ্যবিন্দু মোটামুটি এই জায়গাটা। এবার কি বলেছে, এবার দেখে নেই, মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখাংশ। তাহলে মধ্যবিন্দুর সংযোগকারী সরল রেখাংশ আমরা এঁকে দিলাম, ঠিক আছে। মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখাংশ কি হয়, সমান্তরাল বাহু দুটির সমান্তরাল হয়। তার মানে কি এই সরল রেখাংশটা, এটা কি বলেছে, এই বাহুটা এবং এই বাহুটা সমান্তরাল হয়। হ্যাঁ, এটি একটি প্রয়োগের মধ্য দিয়ে কি আমাদের করানো হয়েছিল, যে কি
এই যে মধ্যবিন্দু তির্যক বাহু দুটির যে মধ্যবিন্দু সংযোজক সরলরেখাংশ সেটা কি এই এক জোড়া যে বিপরীত বাহু থাকে যা সমান্তরাল ট্রাপিজিয়ামে তার সমান্তরাল হয় এই বাহুটি। ঠিক আছে, তাহলে এই তথ্যটি এখানে কি দেওয়া রয়েছে, সঠিক দেওয়া রয়েছে। তাহলে এটা কি হবে, এটা হয়ে যাবে ট্রু। এটি আমরা কি একটা প্রয়োগ থেকে জানতে পারি। এরপরে আমরা 2 এর 4 নাম্বার অঙ্কটিকে দেখে নেব। 2 এর 4 নম্বরে কি দেওয়া রয়েছে, 2 এর 4 নম্বরে দেওয়া রয়েছে কোন একটি শ্রেণী বিন্যাসিত রাশি তথ্যের কোন শ্রেণী পরিসংখ্যা ও মোট পরিসংখ্যার অনুপাতকে সেই শ্রেণীটির কি বলা হয়, পরিসংখ্যা ঘনত্ব বলা হয়। এটা একদমই ভুল, এটা কি হবে, ফলস। কেন, তাহলে পরিসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝি, পরিসংখ্যার ঘনত্ব বলতে আমরা বুঝি হলো শ্রেণী পরিসংখ্যা বাই হলো শ্রেণী দৈর্ঘ্য। কি জানি, শ্রেণী পরিসংখ্যা মানে যেই শ্রেণীটির বের করতে বলবে সেই শ্রেণীটির পরিসংখ্যা বাই কি শ্রেণী দৈর্ঘ্য, বাই শ্রেণী দৈর্ঘ্য। এটা মানেই কি, এই বাই মানেই হলো শ্রেণী পরিসংখ্যা ইস টু শ্রেণী দৈর্ঘ্য। আর এখানে কি দেওয়া রয়েছে, এখানে দেওয়া রয়েছে শ্রেণী পরিসংখ্যা বাই মোট পরিসংখ্যা। তাই এটা কি, এই তথ্যটি এখানে ভুল। তাহলে 2 এর যে 4টি প্রশ্ন ছিল সেই 4টি প্রশ্ন আমরা সলভ করে নিলাম। সত্য মিথ্যাগুলো আমরা কি করলাম, পরপর সলভ করে নিলাম। এরপরে আমরা 3 এর অঙ্ক দুটোকে সলভ করব। 3 এর 1 নম্বরে কি দেওয়া রয়েছে, 3 এর 1 নম্বরে বলা রয়েছে একটি সমবাহু ত্রিভুজ, সেই সমবাহু ত্রিভুজটি কি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এরকম ভাবে মোটামুটি আমি চিত্রটা এঁকে নিলাম। এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কথাটির মানে হলো 3টি বাহুর দৈর্ঘ্য সমান। আর কি বলা রয়েছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি। 8 সেমি লিখে দিলাম, 8 সেমি, আর এটাও কি 8 সেমি। আর কি তথ্য দেওয়া রয়েছে, আর তথ্য দেওয়া রয়েছে যে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু, এবি বাহুর মধ্যবিন্দু এই জায়গাটি এবং এসি বাহুর মধ্যবিন্দু হলো এই জায়গাটি। এই মধ্যবিন্দু দুটি কি নাম দেওয়া রয়েছে পি ও কিউ, মানে এই প্রথমটি এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এসি বাহুর মধ্যবিন্দু হলো কিউ। তারপরে কি রয়েছে পি কিউ এর দৈর্ঘ্য। আমাদের বের করতে বলেছে পি কিউ এর দৈর্ঘ্য, তাহলে পি কিউ এর দৈর্ঘ্য কত হবে। এটাও আমরা কি করতে পারি, এটাও আমরা একটা উপপাদ্য থেকে পেয়ে যাই যে কি সমবাহু ত্রিভুজের, ঠিক আছে, কি পাই, একটি উপপাদ্য থেকে আমরা জানতে পারি যে প্রয়োগ থেকে আমরা ঠিক জানতে পারি যে হলো এই যে বাহুটি কোন সমবাহু ত্রিভুজে এই দুটি বাহুর মধ্যবিন্দু দিয়ে যে সরলরেখাংশটি যায় সেটি কি হয়, তৃতীয় বাহুর অর্ধেক হয়। তার মানে কি হবে, তার মানে আমরা পিকিউ দৈর্ঘ্য পাবো, পিকিউ সমান সমান কি পাবো, হাফ অফ তৃতীয় বাহু। এই দুটি বাহু তো প্রথম বাহু আর দ্বিতীয় বাহু যদি হয়ে থাকে তাহলে তৃতীয় বাহু কে বেঁচে থাকলো, এটি বিসি। তাহলে হাফ অফ কি বিসি, তাহলে কি হাফ অফ বিসি। বিসি মানে কত, বিসি মানে 8 সেমি। তাহলে এখানে কত পাবো, 2 দিয়ে 8 কে কাটলে হবে হলো 4 সেমি। তাহলে পিকিউ এর মান কত, সুতরাং পিকিউ এর মান হলো 4 সেমি। এই একটা পেয়ে গেলাম। আর কি দেওয়া রয়েছে, আর কি কোশ্চেনে চেয়েছে, আর চেয়েছে হলো কোন এপিকিউ এর মান কত, এপিকিউ মানে এই কোণটির মান কত সেটা বের করতে হবে। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেহেতু এটা কি সমবাহু ত্রিভুজ, 3টি বাহুর দৈর্ঘ্যই সমান, তার মানে 3টি কোণের মানও সমান। তাহলে এই কোণটির মান কত ডিগ্রি হবে, 3টি কোণের মান যদি সমান হয় তাহলে প্রত্যেকটি কোণের মান কত হবে, 60 ডিগ্রি। কেন, 3টি কোণ কি হবে, মান সমান, তার মানে 3টি কোণের সমষ্টি কি হয়, 60 কে যদি 3 দিয়ে গুণ করি তবে 180 পাই, আর 180 হলো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি। আচ্ছা, তাহলে আমরা কি পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। আর এখানে খেয়াল রাখতে হবে, উপপাদ্যটি থেকে পেয়েছি যে এই পিকিউর যে মান হবে সেটা কি হবে, তৃতীয় বাহুর অর্ধেক হবে, এবং এই পিকিউটা কি হবে, এই বিসি বাহু তথা তৃতীয় বাহুর সমান্তরাল হবে। আবার কি জানতে পারি, আবার জানতে পারি যে হলো কি পিকিউ সমান্তরাল কে, বিসি। ঠিক আছে, পিকিউ সমান্তরাল বিসি। আর সমান্তরাল হওয়াতে তাহলে আমরা কি জিনিস, এখানে আমরা একটা মোটামুটি আরেকটা চিত্র এঁকি। এই যে হলো সমান্তরাল বাহু হলো, আর এটা কি, এটা হলো আমাদের ছেদক, সমান্তরাল বাহু, আর এটা হলো ছেদক বা ভেদক। তাহলে সমান্তরাল বাহু যদি থাকে, এক জোড়া সমান্তরাল বাহু থাকে এবং যদি ছেদক থাকে,
তাহলে এখানকার কোণ আর এখানকার কোণের মান কি হবে? সমান হবে, কারণ এরা হলো অনুরূপ কোণ। তার মানে কি লিখতে পারি? আমরা এখানে লিখতে পারি হলো কোণ কি, এই কোণটার নাম কি? এ বি সি। কোণ এ বি সি সমান সমান কোণ কি? এই কোণটি এ পি কিউ। এ পি কিউ। আর এবিসি এর মান কত? 60 ডিগ্রি। তাহলে কি হবে? এপি কিউ এর মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি সুতরাং কোণ এ পি কিউ সমান সমান 60 ডিগ্রি। আমাদের এই দুটোই বের করতে বলেছিল, কোণ এপি কিউ এর মান কত এবং হচ্ছে পি কিউ এর মান কত, সেটা পেয়ে গেলাম। আর এই যে এটা আর এটা যে সমান, কারণ কি? এরা হলো অনুরূপ কোণ। এক জোড়া কি আছে? সমান্তরাল সরলরেখা ও ছেদক। ছেদকটির নাম কি? এখানে লিখে দেবে তোমরা। এবং ছেদকটির নাম কি? ছয়কারে ছেদক। ছেদকটির নাম হলো এই সরলরেখাটির নাম কি? এবি। ছেদকটি হলো এবি। যখন কি এক জোড়া সমান্তরাল বাহু থাকবে এবং যদি ছেদক যদি এবি হয়, তবে এই দুটো কি কি কোণ হবে? এই দুটো কোণ হবে হচ্ছে অনুরূপ কোণ। আর অনুরূপ কোণ দুটোর মান কি হয়? সমান হয়। আর এখানে অনুরূপ কোণ কত হবে? একটি কোণের মান জানি আমরা 60 ডিগ্রি, তাহলে এই কোণটার মানও কি হবে? 60 ডিগ্রি। এখানে তোমাদের কি 3 এর 1 নম্বর দাগে যে অঙ্কটি ছিল সেটি আমাদের সলভ হলো। এরপরে আমরা 3 এর 2 নম্বর অঙ্কটিকে সলভ করে নিব। তিনের 2 নম্বরটিতে কি বলা রয়েছে? বলা রয়েছে একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 গুণ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তার মানে বলা রয়েছে, তাহলে আমাদের কি জানতে হবে? সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য জানতে হবে। তাহলে কি ধরি? কি ধরি? সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হলো সমান সমান এ একক। অবশ্যই যেহেতু ধরে করব, তাহলে কি একক অবশ্যই দিতে হবে। আর কি জানি? তাহলে এক্ষেত্রে কি হবে? সুতরাং ক্ষেত্রফল হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে কত? বাহু মানে এ, তাহলে হবে এ স্কয়ার। এত কি? এত বর্গ একক। অবশ্যই যেহেতু ক্ষেত্রফল, তাই কি করতে হবে? বর্গ কথাটি আমাদের লিখতে হবে, বর্গ একক। আবার আর কি বলেছে? আর বলেছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য যদি 4 গুণ হয়। আবার কি? বাহুর দৈর্ঘ্য 4 গুণ মানে কি? 4 গুণ মানে বাহুর দৈর্ঘ্য কত ছিল? এ একক ছিল। বাহুর দৈর্ঘ্য 4 গুণ মানে 4a একক হলে ক্ষেত্রফল হবে। যদি বাহুর দৈর্ঘ্য কি হয়? 4a একক হয়, তবে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে কি? একই রকম সূত্র আমরা প্রয়োগ করব। কি করব? √3/4 ইন্টু বাহু স্কয়ার। এক্ষেত্রে বাহু কে? এক্ষেত্রে বাহু হলো 4a। যেহেতু বাহুর দৈর্ঘ্যটা কি করেছে? আগের তুলনায় 4 গুণ বাড়ানো হয়েছে, তাই বাহুর দৈর্ঘ্য কি হবে? 4a একক। তাহলে 4a একক হলে সেক্ষেত্রে ক্ষেত্রফল কি হবে? √3/4 ইন্টু বাহু স্কয়ার। বাহু স্কয়ার মানে 4a লিখে আমরা এইভাবে হোল স্কয়ার দেব। তাহলে এখানে কত হবে? তাহলে এখানে হয়ে যাবে হলো √3/4 ইন্টু 16a স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি হলো 16√3/4 a স্কয়ার। এত বর্গ একক। এইভাবে না লিখলেও চলতো, এটাকে আমরা কি সাজিয়ে নিলাম যাতে আমাদের পরবর্তী কাজটা করতে সুবিধা হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা কি জানলাম? ক্ষেত্রফল জানলাম। এই ক্ষেত্রেও আমরা কি ক্ষেত্রফল জানলাম। তাহলে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আমরা লিখে নেব ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে। ক্ষেত্রফল শতকরা
বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। কত? ক্ষেত্রফল শতকরা যখন বৃদ্ধি পেয়েছে লিখবো, তখন আমরা কি করব, নিচে লিখবো প্রথম ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু a স্কয়ার, আর উপরে লিখবো কতটা বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল বের করতে গেলে কি করতে হবে, আমাদের কি করতে, পরবর্তী ক্ষেত্রফল থেকে প্রথম ক্ষেত্রফলটাকে বাদ দিতে হবে। এক্ষেত্রে কত, 16 √3/4 a স্কয়ার মাইনাস √3/4 a স্কয়ার পেয়ে গেলাম। আর যেহেতু শতকরা কথাটা লিখে দিয়েছি, তাই আমাদের পাশে কি করতে হবে, 100 দিয়ে গুণ করে দেখাতে হবে। আমি তোমাদের কি এটা করে দেখাচ্ছি কিভাবে এর মানটা বা কত মান বের হবে, ইনটু 100। দেখো এখানে এখানে a স্কয়ার কতটুকু আছে, 1√3/4, তাহলে এখানে কয়টা আছে, এখানে আছে √3/4 a স্কয়ার, আর এখানে √3/4 a স্কয়ার কয়টা আছে, 16টা। তাহলে 16টা থেকে 16টা √3/4 a স্কয়ার থেকে যদি একটা √3/4 a স্কয়ার বিয়োগ করি, তবে আমরা কত পাবো, আমরা পেয়ে যাব হলো 15 √3/4 a স্কয়ার, আর নিচে কত থাকবে, √3/4 a স্কয়ার ইনটু 100। তাহলে দেখো এই √3/4 a স্কয়ার উপরে নিচে কাটা চলে গেল, তাহলে থাকলো কত, তাহলে থাকলো হলো এখানে আমাদের 15 ইনটু 100। তাহলে কত হলো, তাহলে আমাদের হলো 1500 কি একক, বর্গ একক হবে। যেহেতু ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে লিখবো আমরা এত বর্গ একক বৃদ্ধি পেয়েছে, বর্গ একক। আর যদি না লিখি তাহলে কি লিখবো, আমরা লিখতে পারি 1500%। তাহলে ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে, 1500% বৃদ্ধি পেয়েছে। এখানেই আমাদের কি হলো, 3-এর 2 নম্বর দাগের অঙ্কটি কমপ্লিট হলো। এরপরে আমরা পরবর্তী 4-এর দাগের অঙ্কটি দেখে নিচ্ছি। তোমাদের 4 নম্বরে বলা রয়েছিল একটা পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া রয়েছে এবং সেখান থেকে একটি আয়তলেখ অঙ্কন করতে বলেছে। আমি সেই পরিসংখ্যা বিভাজন ছকটিকে তুললাম। তোমাদের প্রশ্নে দেওয়া ছিল শ্রেণী, যেখান থেকে প্রথম শ্রেণীতে ছিল 1 থেকে 10, দ্বিতীয় শ্রেণীতে রয়েছে 11 থেকে 20, তৃতীয়তে 21 থেকে 30, চতুর্থতে পরেরটাতে ছিল 31 থেকে 40, তারপরে 41 থেকে 50 এবং তারপরে 51 থেকে 60। এই শ্রেণী দেওয়া ছিল। আর দেওয়া ছিল পরিসংখ্যা। প্রথম শ্রেণীতে পরিসংখ্যা ছিল 8, পরেরটাতে 3, তারপরটাতে 6, তারপরটাতে 12, তারপরটা 2, তারপরটায় 7। তো আমরা যদি শ্রেণীটাকে লক্ষ্য করি, তাহলে প্রথম শ্রেণীতে আছে 1 থেকে 10, দ্বিতীয় শ্রেণীতে রয়েছে 11 থেকে 20। তাহলে 10 এবং পরে প্রথম শ্রেণীর সর্বোচ্চ মান ছিল, উচ্চ সীমা হলো 10, এবং তার পরবর্তী শ্রেণী দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা রয়েছে 11। তাহলে এখানে ডিফারেন্স কত রয়েছে, 1 রয়েছে। যখন এরকম থাকবে তখন তোমাদের কি করতে হবে, শ্রেণীর সীমানা, এই যে ছকটি আমি তুলেছি, এই খোপটি, এইরকম একটি কি করতে হবে, তোমাদের তুলতে হবে। কি লিখতে হবে সেখানে, শ্রেণী সীমানা। আচ্ছা, ডিফারেন্স কত, এই প্রথম শ্রেণীর উচ্চ সীমা এবং পরবর্তী শ্রেণীর হলো নিম্ন সীমা, ডিফারেন্স কত, 1। তোমরা কি করবে, 1-এর অর্ধেক করে নেবে। 1-এর অর্ধেক মানে কত, হাফ। হাফ মানে কত, 0.5। তাহলে এই 0.5টা কি করব, আমি প্রথম শ্রেণীর যে প্রথম যে রাশিটা নিম্ন সীমা দেওয়া রয়েছে তার থেকে মাইনাস করব। অর্থাৎ 1-এর থেকে কি করব, 0.5কে মাইনাস করব। তাহলে 1-এর থেকে হাফ বা 0.5 চলে গেলে কত হয়, 0.5 বা 0.5। তাহলে নিম্ন সীমা থেকে কি করব, আমরা 0.5 বাদ দিব। আর কি করব, উচ্চ সীমাতে কি করব, 0.5 যুক্ত করব। তাহলে কি হবে, তাহলে এখানে হবে নিম্ন সীমা ছিল 1, তাহলে এটা হবে 0.5, আর উচ্চ সীমা ছিল 10, তাহলে 10.5। একই রকম ভাবে কি হবে, 10.5 থেকে 20.5, তারপর 20.5 থেকে 30.5, তারপর 30.5 থেকে 40.5, তারপরে 40.5 থেকে 50.5, এবং সবশেষে কি 50.5 থেকে 60.5। এইভাবে কি করলাম, আমরা শ্রেণীর সীমানাটাকে তুলে নিলাম, যেটা কিন্তু তোমাদের প্রশ্নে দেওয়া ছিল না, এটা তোমাদের করতে হবে। এবার হচ্ছে দেখো, এই সীমানাতে, শ্রেণী সীমানাতে কি রয়েছে, 0.5 আর 10.5 এর মধ্যে ডিফারেন্স কত, 10। এটা হলো শ্রেণী দৈর্ঘ্য। এটা তোমাদের কি রয়েছে, শ্রেণী দৈর্ঘ্য। এটা তোমাদের লিখতে হবে না, তোমরা যখন এই আয়তলেখটি অঙ্কন করবে তখন তোমাদের প্রয়োজন পড়বে। আচ্ছা, এবার আমরা কি করব, আমরা ধরে নিই কি,
আমরা যে গ্রাফ পেপারটির মধ্যে যে আয়তলেখটা অঙ্কন করব সেখানে কি করব, আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর প্রয়োজন হবে। আমি তোমাদের গ্রাফ পেপারটা সামনে দেখাচ্ছি। এই যে তোমাদের গ্রাফ পেপার, এবং আমি কিছুটা করে রেখেছি এবং অঙ্কটা তোমাদের পুরোটা করে দেখাবো। দেখো এখানে কি করেছি আমরা একটা চলো এইরকম অনুভূমিক রেখা টানলাম। এই রেখাটাকে আমরা বলবো চলো কি এক্স অক্ষ, এবং একই রকম ভাবে কি করে উপরের দিকে, ঠিক আছে, এই রেখাটাকে বলবো উল্লম্ব রেখা। ঠিক আছে, এবার কি করব, এই উভয় দিকে এই লম্বটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের কি করবো, লম্বটাকে নিচের দিকে বাড়িয়ে দেবো, উভয় দিকে বাড়িয়ে দেবো। এই জায়গাটার নাম দিব আমরা ও। এবার কি করব, এদিকে দিব হচ্ছিল এক্স আর এদিকে দিব হচ্ছিল এক্স ওয়ান বা এক্স ড্যাশ বলতে পারি, আর উপরের দিকে দিব আমরা হলো ওয়াই এবং নিচের দিকে দেব ওয়াই ড্যাশ বা ওয়াই ওয়ান। ঠিক আছে, এবং আমরা কি করব, যেহেতু আমাদের কি 0 থেকে শুরু হয়নি, 0.5 থেকে, তাই আমরা কি করব, এখানে দেখো শ্রেণী সীমানাতে 0.5 থেকে শুরু হয়েছে, আমরা তাই কি করব, একটা ভগ্ন রেখা এরকম ভাবে দিয়ে দিব। তারপরে তোমাদের আমি আলোচনা করছি, কি আলোচনা করব, তাহলে আমরা কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে কি হবে এক্স ও এক্স ওয়ান, কি লিখবো আমরা লিখবো এক্স ও এক্স ওয়ান ও ওয়াই ওয়ান। লিখে নেই, এই ছকটির নিচেই তোমরা লিখবে এক্স ও এক্স ওয়ান ও ওয়াই ওয়ান। এই কি হয়েছে, এই অক্ষ দুটি কি হয়েছে পরস্পর, অক্ষ দুটি পরস্পর কি রয়েছে লম্ব, পরস্পর লম্ব। ঠিক আছে, তারপরে কি লিখবে, আমরা কি করব, এই যে দেখো শ্রেণী সীমানা কত রয়েছে, শ্রেণী সীমানাতে ডিফারেন্স রয়েছে, মানে শ্রেণী দৈর্ঘ্য রয়েছে 10 করে। তাহলে আমি ধরে নেই যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি ঘর এক্স অক্ষ বরাবর, একটি ঘর হলো 2 একক। তাহলে আমাদের দেখাতে সুবিধা হবে। তাহলে আমরা কি করব, আমরা লিখবো হলো এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি করব, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের কি একটি বাহুর দৈর্ঘ্য, কি করব, একটি বাহুর দৈর্ঘ্য কত ধরবো, দেখো ডিফারেন্স কত 10। আমরা তাহলে কি করবে, 5 ঘর মানে 10 এরকম ভাবে নিতে পারি, মানে একটি ঘরকে আমরা কি ধরতে পারি, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি ঘরকে আমরা বা একটি বাহুর দৈর্ঘ্যকে 2 একক। তাহলে এক্স অক্ষ বরাবর কি করলাম, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান বা একটি বাহুর দৈর্ঘ্যকে কি করলাম আমরা 2 একক, এবং ওয়াই অক্ষ বরাবর কি করব, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে, তাহলে ওয়াই অক্ষ বরাবর আমরা কি করলাম 1 একক ধরলাম। আচ্ছা, এক্স অক্ষ বরাবর যে 2 একক ধরলাম না, আমরা এখানে কি দেখাবো, এক্স অক্ষ বরাবর শ্রেণীটাকে দেখাবো, আর ওয়াই অক্ষ বরাবর কাকে দেখাবো, পরিসংখ্যা যে রয়েছে সেই পরিসংখ্যাকে দেখাবো। পরিসংখ্যাগুলো দেখে কি 8, 3, 6, 12, 2, 7 এরকম ভাবে রয়েছে। তাহলে এক ঘরকে আমি কি ধরতে পারি 1 একক, তার মানে লিখলাম আমরা হলো ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে কি করব, আয়ত লেখটি অঙ্কন করলাম। এরপরে আমরা কি করব, সরাসরি চলে যাব, কোথায় চলে যাব, আমাদের গ্রাফ পেপারে চলে যাব। এই হলো তোমাদের গ্রাফ পেপার। এবার কি করব, আমরা কি করেছিলাম, এরকম একটা ভগ্নরেখা এঁকেছিলাম। তাহলে আমাদের কি পেলাম, আমরা দেখো শ্রেণীর সীমানাটাকে দেখে নিই, কি 0.5 থেকে 10.5। তাহলে 0.5 কোন জায়গাটা ধরি, আমরা এই জায়গাটা ধরি 0। ভগ্নরেখাটার পরে এরকম ভাবে দিলাম, এই যে মোটা মোটা যে তোমাদের হালকা মোটা রয়েছে 5 ঘর, এই বড় মোটাটা দাগ হলো 10 ঘরের, আর হালকা যেই দাগটি ডিপ কালারে দেখা যাচ্ছে, ডিপ একটু, সেটা হলো 5 ঘরের। তা আমরা কি করলাম, এই জায়গাটা ধরলাম 0.5। তাহলে এই আমরা কি করেছি, এক্স অক্ষ বরাবর একটি বাহুর দৈর্ঘ্য মানে 2 একক, তাহলে এখানে 5টি বাহু, তার মানে কত হবে 10, আর 0.5 থেকে যেহেতু শুরু করেছি তাহলে এটা কি হবে 10.5। ঠিক আছে, তারপরটা কি হবে, 10.5 থেকে কত হবে, এটা হবে 20.5।
20.5। তারপরটা কত হবে? তারপরটা হবে 30.5, 30.5। তারপরটা কত হবে? 40.5। তারপরটা কত হবে? এই যে এইভাবে দাগ দিয়ে দিয়েছি, তার মানে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় এভাবেই তোমরা করবে। 50.5। তারপরটা কত? 60.5। চাইলে পরে এখানে আরেকটু বাড়িয়ে দিয়ে 70.5ও করতে পারতাম, কিন্তু আমাদের দরকার নেই। যতটুকু বলেছে ততটুকু দেখালেই হবে। যদি তোমরা বেশি দাও তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করলাম? আমরা এক্স অক্ষ বরাবর যে শ্রেণী সীমানা থেকে যে ভ্যালুটা রয়েছে সেটা কি শ্রেণী আকারে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এইভাবে দেখা এক্স অক্ষ বরাবর আমরা কি দেখালাম? শ্রেণী দেখালাম। মনে রাখবে, আমি তোমাদের যাতে লেখাটা ক্লিয়ার দেখা যায় তার জন্য আমি কিন্তু পেন দিয়ে করে দেখালাম, কিন্তু তোমরা যখন করবে তখন কিন্তু অবশ্যই তোমাদের এই গ্রাফ পেপারে কি করতে হবে? পেন্সিল দিয়েই করতে হবে। এই বিষয়টি তোমাদের একদম মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আমরা কি করি? আমরা পরিসংখ্যাটাকে ওয়াই অক্ষ বরাবর যে বসাবো বললাম সেটাকে বসিয়ে দিই। তাহলে প্রথম শ্রেণীতে কি রয়েছে? পরিসংখ্যা কত আছে? 8। 8 মানে কোথায়? 8 মানে হলো, তোমরা দেখো এখান থেকে 0, 0 থেকে 8 মানে কোথায়? 10-এর থেকে 2 কম। 2 কম মানে কোন জায়গাটা? এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গাটা 10-এর থেকে 2 কম। প্রতিটা ঘর মানে 1 একক, এটা 5, এটা 10, তার 10-এর থেকে 2 কম। তাহলে এখানে 0.5, তো এখান থেকে তাহলে কতটুকু পর্যন্ত হবে? এই এতটুকু পর্যন্ত। এটাকে আমরা কি করব? আমরা এটাকে স্কেল দিয়ে দাগ টেনে দেব। অবশ্যই তোমরা পেন্সিল দিয়েই করবে, আমি বারবার করে তোমাদের সেটা মনে করিয়ে দিচ্ছি। কারণ তোমরা যদি পেন দিয়ে করো তাহলে কিন্তু পুরোটা কেটে দেওয়া হবে। এইভাবে কি করলাম? আমি প্রথম যে পরিসংখ্যাটা আছে সেখান থেকে ওয়াই অক্ষে বসিয়ে দিলাম, আর উপরের দিকে এইভাবে টেনে দেবে। হয়ে গেল প্রথমটা। এখানে আমাদের প্রথমটা কমপ্লিট হলো। দেখো আমি তোমাদের পরেরটা দেখাচ্ছি। পরেরটা কত? 3। পরেরটি কত হচ্ছে? 3। 3 মানে কোথায়? 3 মানে 5-এর থেকে 2 কম। 5-এর থেকে 2 কম মানে কোথায়? এই যে হলো তোমাদের 3, বা নিচের থেকে কোনো 1 2 3 হলো, তাহলে এই জায়গাটা। তা আমরা কি করব? এই 3টাকে দাগ দিয়ে নিব। হলো, এবং এই একই রকম ভাবে এইভাবে টেনে নেব। 3 হয়ে গেল। তারপরটি পরিসীমা কত রয়েছে? তারপরটি রয়েছে 6। 6 কোন জায়গাটা হবে? দেখো 6 মানে হলো 5-এর থেকে 1 বেশি। 5-এর থেকে 1 বেশি মানে এই জায়গাটা। ঠিক আছে, এই জায়গা, এই জায়গা। কারণ এখান থেকে এতটুকু পর্যন্ত, তাহলে তোমাদের এইভাবে দেখাতে হবে। তাহলে এই দাগটাকে আমি একটু বাড়িয়ে দেব, এবং এইটাকে আমরা এইভাবে দেখাবো। অবশ্যই দাগে দাগে দেবে এবং পেন্সিল দিয়ে দেবে। আমরা কত বসালাম? ওয়াই অক্ষ বরাবর এই ঘরে আমরা বসালাম 6। ঠিক আছে, তারপরেরটি কত রয়েছে? 6-এর পরে রয়েছে চলো 12। তাহলে আমরা 12টাকে দেখে নিই। 12 কোথায় হবে? দেখো 12 মানে কি এখান থেকে প্রতিটি ঘর মানে 1, মানে এখানে 10, তারপরে 2 12। কোথায় 12? এই জায়গাটা হবে 12। তাহলে আমরা কি করব? এই 12 পর্যন্ত টেনে নেব। এই দাগটাকে একটু বাড়িয়ে দিয়ে এখানে নিলাম, আর এটা এই জায়গাটায় এইভাবে কি করলাম? আমরা বাড়িয়ে নিলাম, দাগটাকে পুরো কমপ্লিট করে দিলাম। 12-র পরের ঘরে কি রয়েছে? কত রয়েছে? 12-র পরের ঘরে রয়েছে 2, তারপরে ঘরে রয়েছে 7। 2 মানে কোন জায়গাটা হবে? দেখো 2 মানে হবে হচ্ছিল ওয়াই অক্ষ বরাবর এই জায়গাটা। হয়ে গেল। তাহলে আমরা কি করব? 2টাকে আমরা দেখাবো। দুইটাকে দেখিয়ে নিলাম। তারপর 2-এর পরের ঘরটা কত রয়েছে? 2-এর পরের ঘরটা রয়েছে 7। এবার 7টাকে দেখাবো। দেখো 7 কোথায় হবে? 5-এর থেকে 2 বেশি। এই যে 5, তাহলে 6 6 7। এবার 7-এর ঘরটিকে আমরা কি করব? ভালো করে দাগ দিয়ে নিব। অবশ্যই তোমরা কি করবে? পেন্সিল দিয়ে করবে। হলো, এইবার তোমরা যখন পেন্সিল দিয়ে করবে তখন কি এই দাগগুলো
এই ঘরগুলো কি আয়তলেখটি ঠিকঠাক মতো বোঝা যাবে না, তার জন্য তোমরা কি করবে, এরকম ভাবে পেন্সিল দিয়ে একটা শেড করে দেবে। আমি যেরকম ভাবে দেখাচ্ছি মোটামুটি এরকম ভাবে করে দিলেও হবে। পাশের ঘরটা তো করে প্রতিটা ঘরে করে দেবে, তাহলে কি পেন্সিল দিয়ে যখন করবে তখন এই দাগ এই ঘরগুলো কি ভালো মতো ক্লিয়ার বোঝা যাবে। তোমরা পেন্সিল দিয়ে স্কেলের সাহায্যে করবে, যাতে কোনো লাইনগুলো যেন এই দাগগুলো যেন সোজা থাকে। এই তোমাদের কি হয়ে গেল, যে তোমাদের যে আয়তলেখটি ছিল গ্রাফ পেপারে ছক কাগজে যে আয়তলেখটি করতে বলা হয়েছিল সেটি কমপ্লিট হলো। মানে 4-এর দাগের যে অঙ্কটি ছিল সেটা তোমাদের এখানে কি হলো, কমপ্লিট হলো। তাহলে আমরা কি করলাম, এখান থেকে আমরা এক্স অক্ষ বরাবর কি করলাম, আমরা শ্রেণীটাকে দেখালাম, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কাকে দেখালাম, পরিসংখ্যাকে দেখালাম। এই আমাদের ওয়াই অক্ষ, এই যে এখানে কি লিখবে 5, তারপরটা 10, তারপরটা 15। এদিকে কি হবে, এদিকে হবে হলো তোমাদের পরিসংখ্যা। ঠিক আছে, তাহলে তোমাদের এই 4-এর দাগে যে অঙ্কটি ছিল সেই অঙ্কটি এখানে কমপ্লিট হলো। 5 নাম্বার দাগে তোমাদের কি রয়েছে, একটা উপপাদ্য দেওয়া রয়েছে, যেই উপপাদ্যটি তোমাদের হচ্ছে হলো 182 নাম্বার পেজের উপপাদ্য নাম্বার 24-এ রয়েছে। কি রয়েছে তোমাদের প্রশ্নটিতে, আমি প্রশ্নটি তোমাদের আগে ভালো মতো আলোচনা করে নিচ্ছি। কি যুক্তি দিয়ে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে বলেছে, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে ভূমি এবং একই ভূমি থাকবে এবং একই সমান্তরাল যুগল সরল রেখাংশ যুগলের মধ্যে কি হবে, অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল। মানে একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে একটা ত্রিভুজ থাকবে এবং একটি সামান্তরিক থাকবে, এবং এখানে কি হবে, ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটাই তোমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা কি করব, প্রথমে লিখে নেব প্রদত্ত। প্রদত্ত মানে কি, প্রশ্নে যেটা দেওয়া রয়েছে সেটাই আমরা লিখব। কি লিখব, আচ্ছা তাহলে আমাদের এটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের একটা চিত্রটা, তাহলে ত্রিভুজটির নাম দিয়ে হলো আমরা এবিসি। এই যে এ বি সি, এটা একটা ত্রিভুজ, এবং কি বলেছে আরেকটা সামান্তরিক, সামান্তরিকটির নাম দিয়ে মনে করো এ বি ডিই, এই জায়গাটা দিই ডি এবং এই জায়গাটা দিই ই। ঠিক আছে, তাহলে কি আমরা চিত্রটা এরকম ভাবে আঁকবো। তোমাদের এই পাঠ্যপুস্তকে দুইভাবে চিত্রটি আঁকা আছে, তো আমরা দ্বিতীয় নাম্বার চিত্রটি তোমাদের এঁকে দেখাচ্ছি। তাহলে এ বি সি হলো ত্রিভুজ, তাহলে লিখে নেই প্রদত্ততে কি লিখবো, ত্রিভুজ এ বি সি ও সামান্তরিকটির নাম কি, এ বি ডিই। এর কি ভূমিটি কি হবে, এই দুটোর ভূমি কোনটি, এবি। সামান্তরিক এবিডিই ও ত্রিভুজ এবিসি এর ভূমি এবি, এবং এরা একই সমান্তরাল যুগল কি এ বি ও ডিই এর মধ্যে অবস্থিত। কি এ বি ও ডিই, এর মধ্যে অবস্থিত। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, প্রদত্তটি লেখা হয়ে গেল। এরপরে কি, প্রামাণ্য, আমরা লিখে নেব প্রামাণ্যতে কি লিখব, প্রামাণ্যতে লিখব প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, বলেছে ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তার মানে লিখে নেই ত্রিভুজ এবিসি, যে ত্রিভুজটি ধরেছিলাম কি এবিসি সমান সমান হাফ সামান্তরিক। এরকম ভাবে তোমরা সামান্তরিকের এরকম সিম্বলটা দিয়ে নেবে। তাহলে হাফ সামান্তরিক কি হবে, এ বি ডিই, মানে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কি হবে, সমান হবে সামান্তরিকের অর্ধেক। ঠিক আছে, প্রামাণ্য হয়ে গেল। এবার কি আমরা অঙ্কন লিখে নেব। এখানে কি করতে হবে, আমাদের একটা অঙ্কন করতে হবে এবং সেই অঙ্কনের সাহায্যে আমরা সেটা প্রমাণ করব। কি অঙ্কন করব,
আমরা করে নেব হলো এই এ বিন্দু থেকে কি করব, এই বিসির সমান্তরালে একটি সরল রেখাংশ আঁকবো, ঠিক আছে। এবং তার ফলে কি হবে, একটা চতুর্ভুজ তৈরি করব এবং সেই চতুর্ভুজটিকে আমরা কি করব, সামান্তরিক প্রমাণ করে আমরা এই অঙ্কনটা মানে এই উপপাদ্যটি কমপ্লিট করব। মোটামুটি হবে, আমি তোমাদের একে দেখানোর চেষ্টা করছি, আঁকাটা এরকমই হবে। তোমরা পেন্সিল দিয়ে করতে পারো আঁকাটি। তাহলে কি করব, এই এ বিন্দু থেকে কি করব, এ বিন্দু থেকে কার সমান্তরালে, বিসির সমান্তরালে, বিসি এর সমান্তরাল সরল রেখাংশ, সমান্তরাল সরল রেখাংশ অঙ্কন করলাম, যা কি করেছে, এই ডিই কে বাড়ানো হয়েছে। তাহলে কি লিখবো, যা বর্ধিত ডিই কে কি করেছে, এফ বিন্দুতে ছেদ করেছে। এই বিন্দুটার নাম দিয়ে হলো, এই ছেদ বিন্দুটার নাম এফ বিন্দুতে ছেদ করেছে হলো। তাহলে এক্ষেত্রে এখানে আমাদের কি অঙ্কনটিও কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা কি করব, আমরা করব হলো প্রমাণে আমরা কি লিখব, প্রমাণে আমরা লিখব যে, চলো দেখো এ বি সি ডি এটা একটা চতুর্ভুজ, তা লিখে নেব এ বি সি ডি, এই এ বি সি এফ চতুর্ভুজের মধ্যে এই চতুর্ভুজের মধ্যে কি আছে, আমরা এ বি সমান্তরাল তো ডিই ছিল, যেহেতু এটা সামান্তরিক ছিল, সামান্তরিকের কি বিপরীত বাহুগুলো কি থাকে, সমান্তরাল থাকে, এটা তো জানি। তাহলে এ বি আর চলো কি ডিই কি ছিল, ডিই ছিল সমান্তরাল। তাহলে এই ক্ষেত্রে এই চতুর্ভুজটির মধ্যে কি এ বি আর সি এফ বা এফ সি এরা কি হবে, সমান্তরাল হবে। তাহলে লেখে নেই এ বি সমান্তরাল কি হবে, এফ সি বা সি এফ হলো। এটা কি থেকে পেলাম, এই যে প্রদত্ত অনুযায়ী প্রদত্ত ছিল এ বি সমান্তরাল কি ডিই, যেহেতু সামান্তরিক, তো সেই হিসাবে কি এই সামান্তরিক এই বাহুটাকে যদি বাড়িয়ে দেই সেক্ষেত্রেও কি হবে, এরা সমান্তরালই থাকবে। তাহলে এ বি আর সি এফ কি থাকবে, সমান্তরাল। আর কি থাকবে, আর লিখবো হলো আরেকটা কি করেছি, আমরা অঙ্কনে করেছিলাম যে বিসি সমান্তরাল কি করলাম, এ বিন্দু থেকে একটি সরল রেখাংশ আঁকলাম। তাহলে লিখতে পারি বিসি সমান্তরাল এফ, এটা কি থেকে পেলাম, এটা পেলাম অঙ্কন অনুসারে বা অঙ্কানুসারে। হলো। তাহলে আমরা কি করতে পারি, আমরা কি পেলাম, দুজোড়া বিপরীত বাহু কি পেলাম, আমরা সমান্তরাল পেয়ে গেলাম এই এ বি সি এফ এই চতুর্ভুজটির মধ্যে। তাহলে আমরা বলতে পারি সুতরাং কি লিখবো, এ বি সি এফ একটি সামান্তরিক। তাহলে এটাকে আমরা প্রমাণ করে ফেললাম, এই জায়গাটা এ বি সি এফ একটা সামান্তরিক। এরপরে কি, এরপরে দেখো এই যে এ বি সি এফ এবং এ বি ডিই এই যে দুটি সামান্তরিক ছিল, এদের ভূমি কি ছিল, এ বি, এবং এরা কি ছিল, একই সমান্তরাল যুগল কি এ বি ও ডিএফ এর মধ্যে অবস্থিত, সেটাকেই লিখবো আমরা। এটা কোথায় লিখবো, এটা আমরা এই সাইডে লিখে নিই। কি লিখবো, আমরা লিখবো হলো এ বি ডিই ও এ বি সি এফ সামান্তরিক দুটির ভূমি এ বি এবং এরা একই
সমান্তরাল যুগল সমান্তরাল যুগলটির নাম কি? এ বি এফ ডি। এ বি ও এফ ডি এর মধ্যে অবস্থিত। তাহলে কি, যদি দুটি সামান্তরিকের কি থাকে, একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত থাকে, তাহলে কি আমরা লিখতে পারি, সুতরাং সামান্তরিক এ বি ডিই সমান সমান কি সামান্তরিক এ বি সি এফ, মানে এই দুটি সামান্তরিকের কি ক্ষেত্রফল সমান। ঠিক আছে, এবার তোমরা আরেকটা জিনিস ফলো করো। কি ফলো করবে? এই যে আমাদের কি ছিল, পরবর্তীতে যে সামান্তরিকটি অঙ্কন করেছিলাম, সেই সামান্তরিকটি কি ছিল? এ বি সি এফ। এ বি সি এফ, এই যে সামান্তরিকটির কর্ণ কি ছিল? এই কর্ণ ছিল এসি। এই দাগটাকে, এই যদি এ থেকে ই, এই দাগটাকে যদি আমি মনে না করি, তাহলে কি এই সামান্তরিকটির, আমি তোমাদের পেন দিয়ে ভালো করে আরেকটু মার্ক করে দিচ্ছি, যাতে কি সামান্তরিকটা তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে কি এ বি সি এফ, এই সামান্তরিকের কর্ণ কি? এসি। তাহলে এই আমরা লিখে নেব যে এ বি সি এফ এই সামান্তরিকের কর্ণ হলো এসি। আর এই এসি কর্ণ হওয়াতে কি হলো, সামান্তরিকটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে। সেখান থেকে কি একটা ত্রিভুজ পাবো আমরা এ বি সি, আর একটা ত্রিভুজ পাবো এ এফ সি। তাহলে আমরা লিখে নেব, কি লিখবো এবার? এবার আমরা লিখবো হলো সামান্তরিক, আবার সামান্তরিক কি এ বি সি এফ, এ বি সি এফ এর কর্ণ এসি। তাহলে এসি কর্ণ হওয়াতে তোমাদের আমি কি বললাম, দুটো ত্রিভুজ পাবো যাদের কি ক্ষেত্রফল সমান, তাই তো? আমাদের কোনটি লাগবে? আমাদের নেব হলো কি, কোনটি নিব? ত্রিভুজ এ বি সি থেকে নিব। কি নিব? ত্রিভুজ এ বি সি। এটা কি করলো, সামান্তরিকটাকে দুই ভাগে ভাগ করলো। কি? হাফ সামান্তরিক এ বি সি এফ। এটা লিখতে পারি, মানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান সমান কি হলো, এই সামান্তরিক এবিসি এফ এর কি হলো, অর্ধেক হলো। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে এই দুটো সামান্তরিকের কি হবে, ক্ষেত্রফল সমান। কারণ হচ্ছিল এরা একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ছিল। তাহলে লিখতে পারি হাফ অফ সামান্তরিক। তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল যা হবে, এটাও কি হবে, যেটা হলো দেওয়া ছিল আমরা অঙ্কনে প্রশ্ন অনুযায়ী যেটা দেওয়া ছিল এ বি ডিই। তাহলে এ বি ডিই লিখতে পারি। তাহলে এ বি সি এফ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ বি ডিই। তাহলে এখানেই আমাদের কি প্রমাণ হয়ে গেল, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা হাফ অফ সামান্তরিক এ বি ডিই। এখানেই তোমাদের কি হলো, আজকের মতো ক্লাস কমপ্লিট হলো। তোমাদের অক্টোবর মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটি ছিল, সেটা এখানে শেষ হলো। আর তোমরা এখানে প্রমাণিত লিখে দেবে। ঠিক আছে।